প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমরা পড়াবো পরিবেশ রসায়নে ব্যাপন অংশটুকু। ব্যাপন, অনুব্যাপন, এদের পার্থক্য কিভাবে করা যায়, এগুলো আজকে আমরা একটু দেখব। তাহলে ব্যাপন বলতে আমরা কি বুঝি? তাহলে ব্যাপন হচ্ছে তোমার উচ্চ ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনত্বের স্থানের দিকে কোনো পদার্থের, সে পদার্থ হতে পারে কঠিন, তরল, বায়বীয়, অনুসমের স্বতঃস্ফূর্ত ও সমভাবে চারিদিকে পরিব্যাপ্ত বা ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। অর্থাৎ উচ্চ ঘনত্বের স্থান থেকে তোমার নিম্ন ঘনত্বের স্থানের দিকে কোনো পদার্থে স্বতঃস্ফূর্ত ও সমভাবে, অর্থাৎ তারা নিজেদের চারিদিকে ছড়িয়ে পড়বে এবং সমভাবে মানে চারদিকে সমানভাবে তারা ছড়িয়ে পড়বে। এই পরিব্যাপ্ত বা ছড়িয়ে পড়ার এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ব্যাপন। উদাহরণ হিসেবে তুমি দেখতে পারো ফুলের সুগন্ধ ছড়ানো, পারফিউমের গন্ধ সব দিকে ছড়িয়ে পড়া, এগুলো হচ্ছে আমাদের ব্যাপন। তুমি যদি ঘরের মাঝখানে তুমি যদি একটু সেন্ট স্প্রে করো, দেখবে প্রথমে ঘরের মাঝখানে সেন্টের গন্ধটা একটু বেশি, একটু পরে দেখবে যে ঘরের চারিদিকে সেন্টের গন্ধটা সমান হয়ে গেছে। তার মানে আমাদের পারফিউমের যে মলিকুলগুলো, যে অণুগুলো আছে, এই অণুগুলো চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়েছে। এই চারিদিকে স্বতঃস্ফূর্তভাবে সমানভাবে ছড়িয়ে পড়া এই বিষয়টাকে বলা হয় ব্যাপন বা ডিফিউশন। উদাহরণ তুমি দেখতে এক চিত্র দেখতে পারো। তাহলে এই যে আমাদের একটা পাত্র, এখানে তোমার কি আছে, এই গ্যাসের অণুগুলো একটা জায়গায় তোমার আছে এবং এই পাত্রের এই বাদবাকি জায়গায় কিন্তু মোটামুটি ফাঁকা। তাহলে এই জায়গায় তোমার গ্যাসের ঘনত্ব বেশি আর ফাঁকা জায়গায় গ্যাসের ঘনত্ব কম। একটু পরে কি করবে, এই অণুগুলো চারিদিকে সমানভাবে তোমার ছড়িয়ে পড়বে। যদি ছড়িয়ে পড়ে তাহলে পরের চিত্রটা আমরা দেখতে পাবো, তবে তোমার কিভাবে জিনিসগুলো তোমার ছড়িয়ে পড়লো। তাহলে প্রত্যেকটা অণু এখন চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়লো এবং এই পাত্রে যে কোনো জায়গায় তুমি যদি মাপো দেখবে গ্যাসের অণুর সংখ্যা তোমার সমান হবে। এই চারিদিকে সমানভাবে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ব্যাপন। এখানে বাইরে থেকে কিন্তু আমাকে কোনো কিছু করতে হয় না, তারা নিজেরাই তোমার ছড়িয়ে পড়েছে। তারপরে আমরা দেখি তোমার নিঃসরণ বা অনুব্যাপন। এটা হচ্ছে তোমার বাহ্যিক উচ্চ চাপের প্রভাবে পাত্রের সূক্ষ্ম ছিদ্র পথ দিয়ে কোনো গ্যাসের একমুখীভাবে সজোরে বের হয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বা অনুব্যাপন বলে। তাহলে ব্যাপন ছিল যে তোমার স্বতঃস্ফূর্তভাবে, কিন্তু অনুব্যাপন বা নিঃসরণ হচ্ছে বাহ্যিক একটা চাপ প্রয়োগ করতে হবে, ওই চাপের ফলে পাত্রে একটা সূক্ষ্ম ছিদ্র পথ দিয়ে কোনো গ্যাস যদি শুধু একদিকে অর্থাৎ একমুখী ভাবে দ্রুত গতিতে বের হয়ে আসে, সেই প্রক্রিয়াকে আমরা বলবো নিঃসরণ বা অনুব্যাপন। ইংলিশে বলা হয় ইফিউশন। যেমন তুমি চিত্রটা দেখতে পারো, দেখো মনে করো প্রথম পাত্রে যেখানে এখানে তোমার গ্যাস আছে, দ্বিতীয় পাত্রে প্রথমে এখানে কোনো গ্যাস ছিল না, এটা তোমার এভাকোটেড চেম্বার, অর্থাৎ এটা তোমার শূন্য পাত্র ছিল, কোনো গ্যাস ছিল না। আর প্রথম পাত্রটা সেখানে তোমার হিলিয়াম গ্যাসে তোমার পরিপূর্ণ ছিল। এখন যদি পাত্রের দেওয়ালের ভিতরে যদি একটা সূক্ষ্ম ছিদ্র করে দিই, আমি যদি এখানে একটা সূক্ষ্ম ছিদ্র করে দিই এবং এখানে যদি, যেহেতু এই পাশে তোমার গ্যাসের ঘনত্ব বেশি, তাহলে অবশ্যই গ্যাসের চাপ বেশি হবে। আমরা জানি পাত্রের গায়ের একক ক্ষেত্রফলের উপরে অণু যে চাপ প্রয়োগ করে সেই চাপগুলোকে বলা হয় গ্যাসের চাপ। তাহলে বাম দিকে পাত্র অর্থাৎ এই পাত্রে গ্যাসের চাপ বেশি, তো এই সূক্ষ্ম ছিদ্রের ভিতর দিয়ে এই গ্যাসের অণুগুলো একমুখী ভাবে সজোরে যে বের হয়ে আসছে, এই সজোরে বের হয়ে আসা এই প্রক্রিয়াকে বলা হচ্ছে অনুব্যাপন বা নিঃসরণ। ঠিক পাশের চিত্র একই রকম, বাম পাশের চিত্রে তোমার এখানে গ্যাসের অণুর সংখ্যা বেশি, এখানে ঘনত্ব বেশি, চাপ বেশি, ফলে পাত্রের দেওয়ালের জন্য একটা সূক্ষ্ম ছিদ্র করে দিই, তাহলে সূক্ষ্ম ছিদ্র পথে এই গ্যাসের অণুগুলো খুব দ্রুত গতিতে পাশের চেম্বারে তোমার প্রবেশ করবে। তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে তোমার অনুব্যাপন বা নিঃসরণ। এটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যাচ্ছে না, আমার এখানে একটা চাপ প্রয়োগ করতে হবে, এই চাপের ফলে কিন্তু এই গ্যাসের অণুগুলো এই পাত্রের ছিদ্রের ভিতর দিয়ে কিন্তু সজোরে বের হয়ে আসবে। যেমন তোমরা যখন ফুটবল খেলো, এই ফুটবলে যখন আমরা হাওয়া দেই, হঠাৎ করে ফুটবল যদি লিক হয়ে যায়, তাহলে ওখান থেকে গ্যাস কিন্তু খুব দ্রুত গতিতে বের হয়ে আসছে। লিক মানে কি, একটা সূক্ষ্ম ছিদ্র পথ, ওই গ্যাস যে সজোরে বের হয়ে আসছে, ওই বের হয়ে আসার প্রক্রিয়াকে বলা হচ্ছে নিঃসরণ। তার বের হয়ে আসার পরে ওই গ্যাস বাতাস
এটা চারিদিকে কিন্তু সমানভাবে ছড়িয়ে যাচ্ছে। ওই চারিদিকে যে সমানভাবে ছড়িয়ে যাচ্ছে ওটা হচ্ছে ব্যাপন। কিন্তু ফুটবলের ভিতর থেকে যে গ্যাসটা সজোরে বের আসছে ওটা হচ্ছে তোমার নিঃসরণ বা অনুব্যাপন। তাহলে আশা করি নিশ্চয়ই তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো ব্যাপন এবং নিঃসরণের মধ্যে তুলনা। তুলনা বলতে তোমাদের দুটো জিনিস দিতে হবে, একটা হচ্ছে সাদৃশ্য আর একটা হচ্ছে তোমার বৈসাদৃশ্য। প্রথমে দেখিয়ে দেবে তো সাদৃশ্যটা তোমার কি আছে। দেখো পাশের চিত্র, এটা হচ্ছে তোমার ডিফিউশন ব্যাপন, এটা হচ্ছে ইফিউশন অনুব্যাপন বা নিঃসরণ। তার ডিফিউশনে তোমার এরকম একটা পাত্র ছিল, এই পাত্রের চারিদিকে আমার এখানে দুই ধরনের অণু আছে, একটা ধরো যে সবুজ অণু আর একটা তোমার নীল অণু, চারিদিকে সমানভাবে তারা কিন্তু ছড়িয়ে আছে, তাহলে জিনিসটাকে বলা হচ্ছে ব্যাপন। আর অনুব্যাপনের ক্ষেত্রে তোমার এই পাত্রের যে পাশের চেম্বার ছিল, প্রথম চেম্বার, এই চেম্বারে গ্যাসের অণুগুলো অনেকগুলো ছিল। এখানে যদি আমি একটা চাপ প্রয়োগ করি, এই সূক্ষ্ম চিত্রের ভিতর দিয়ে গ্যাসের অণুগুলো পাশের যে খালি চেম্বার ছিল সেই চেম্বারে তারা সজোরে বের হয়ে আসছে। এই সজোরে যে বের হয়ে আসলো, বের হয়ে আসার প্রক্রিয়াকে বলা হচ্ছে তোমার অনুব্যাপন। আর পাত্রে বের হয়ে আসার পরে এই গ্যাসের অণুগুলো যখন চারিদিকে ছড়িয়ে পড়লো, সেই ছড়িয়ে পড়াটা হচ্ছে আবার তোমার কিন্তু ব্যাপন। যেমন সাদৃশ্য, কি সাদৃশ্য আছে তোমার, ব্যাপন ও নিঃসরণ উভয় বিষয়ই পদার্থের পরিব্যাপ্তি নির্দেশ করে। পরিব্যাপ্তি মানে কি, চারিদিকে ছড়িয়ে পড়ে। ব্যাপনের ক্ষেত্র অণুগুলো তোমার চারিদিকে ছড়িয়ে পড়ে, নিঃসরণের ক্ষেত্র অণুগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। উভয় প্রক্রিয়ার গতিবেগ পদার্থের আণবিক ভর দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ পদার্থের আণবিক ভর যদি বেড়ে যায়, অর্থাৎ পদার্থের অণুর সাইজ যদি বেড়ে যায়, তাহলে তার কিন্তু ব্যাপন বা নিঃসরণ হতে একটু বেশি সময় লাগবে। আর যদি অণুগুলো ছোট হয় তাহলে এটা তাড়াতাড়ি তোমার ব্যাপিত বা নিঃসরিত হবে। বৈসাদৃশ্য, দেখো ব্যাপন এবং নিঃসরণের বৈসাদৃশ্য। প্রথম যে পয়েন্টটা, সে পয়েন্ট হচ্ছে এদের সংজ্ঞা, যেটা অলরেডি আমরা পড়ে ফেলেছি। উচ্চ ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনত্বের স্থানের দিকে কোনো পদার্থের, সে পদার্থ কঠিন হতে পারে, তরল হতে পারে, বায়বীয় হতে পারে, অনুসমে স্বতঃস্ফূর্ত ও সমভাবে চারিদিকে পরিব্যাপ্ত বা ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। নর্মালি ব্যাপনটা আমরা বেশিরভাগ আমাদের তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে আমরা বেশি প্রয়োগ করি, মানে গ্যাসের ক্ষেত্রে আমরা জিনিসটা বেশি প্রয়োগ করা হয়, তরলের ক্ষেত্রে হয়, কঠিনের ক্ষেত্রে ব্যাপন খুব অল্প হয় আর কি। নিঃসরণ হচ্ছে বাহ্যিক উচ্চচাপ। এই যে উচ্চচাপ কিন্তু একটা তোমাকে দিতে হবে, বাইরে থেকে একটা চাপ প্রয়োগ করতে হবে, কিন্তু পাত্রের শুক্র ছিদ্রপথ দিয়ে কোনো গ্যাসের একমুখী ভাবে সজোরে বের হয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বা অনুব্যাপন বলে। 2 নম্বর হচ্ছে ঘনমাত্রার পার্থক্যের জন্য গ্যাস অণুসমূহের ইতস্তত বিক্ষিপ্ত চলাচলের কারণে ব্যাপন ঘটে। অর্থাৎ ঘনমাত্রা, মনে করো আমার যদি এখানে গ্যাসের অণুর ঘনত্ব যদি বেশি থাকে আর চারিদিকে যদি গ্যাসের অণুর ঘনত্ব কম থাকে, তখন গ্যাসের অণুগুলো যে চারিদিকে ইতস্তভাবে চলাফেরা করতে পারে, এই চলাফেরার কারণে মাঝখান থেকে, অর্থাৎ যেখানে অণুর ঘনত্ব বেশি সেখান থেকে তারা চারিদিকে এভাবে তোমার সমানভাবে ছড়িয়ে পড়বে। তাহলে গ্যাসের অণুগুলো ইতস্ততভাবে চারিদিকে ছড়িয়ে যে পড়ে, এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়ার কারণে কিন্তু তোমার ব্যাপনটা ঘটে। অণুগুলো যদি এক জায়গায় স্থির থাকতো, চারিদিকে যদি ছড়িয়ে না পড়তো, তাহলে কিন্তু ব্যাপন তোমার হতো না। আর নিঃসরণের ক্ষেত্রে গ্যাস পাত্রের ভিতরে ও বাইরে চাপের পার্থক্যের কারণে নিঃসরণ ঘটে। আমার যদি এই পাত্রটাকে যদি আমি 2 ভাগে ভাগ করি, মনে করো মাঝখানে আমার একটা দেওয়াল আছে, তাহলে এই পাশে কিন্তু তোমার চাপ বেশি, যেহেতু গ্যাসের অণুর সংখ্যা বেশি, বা আমি বাইরে থেকে এখানে একটা চাপ প্রয়োগ করলাম, তাহলে এই দিকে চাপ বেশি, আর ডান দিকে এইদিকে তোমার চাপ হচ্ছে তোমার কম। তাহলে যেদিকে চাপ বেশি হবে ওই দিক থেকে গ্যাসের অণু সূক্ষ্ম ছিদ্রপথ দিয়ে যেদিকে চাপ কম সেই দিকে তোমার পরিব্যাপ্ত হবে। তাহলে চাপের পার্থক্যের কারণে কিন্তু তোমার নিঃসরণ বা অনুব্যাপন ঘটে। আর ডিফিউশন বা ব্যাপন এটা কেন ঘটে, অনুসমের ইতস্তত চারিদিকে চলাচলের কারণে কিন্তু ব্যাপন ঘটে। ব্যাপন একটি প্রাকৃতিক ঘটনা, এটা অটোমেটিক্যালি তোমার ন্যাচারালি এটা তোমার ঘটতে থাকে, কারণ অণুগুলো ইতস্তত চারিদিকে এমনি ঘটে, ওটা আমাদের কিছু করতে হয় না। আর নিঃসরণ হচ্ছে একটা যান্ত্রিক প্রক্রিয়া, আমাকে এখানে পাত্রের ওয়ালে একটা ছিদ্র করতে হবে, বাইরে থেকে চাপ প্রয়োগ করতে হবে, তাহলে অবশ্যই এটা একটা যান্ত্রিক প্রক্রিয়া। যদি আমি চাপ প্রয়োগ না করি তাহলে কিন্তু তোমার নিঃসরণ ঘটবে না। ব্যাপন একটি ধীর প্রক্রিয়া, অর্থাৎ ব্যাপনের ক্ষেত্রে অণুগুলো যেহেতু ইতস্তত বা আস্তে আস্তে চলাচল করতে পারে,
ফলে একটা ঘরের চারিদিকে অণুগুলো ছড়িয়ে পড়তে কিন্তু কিছুটা সময় লাগে। এই জন্য এটা হচ্ছে তোমার ধীর প্রক্রিয়া। আর নিঃসরণ হচ্ছে একটা দ্রুত প্রক্রিয়া। আর তুমি যদি এখানে একটা চাপ দাও, এই চাপের ফলে এই সূক্ষ্ম ছিদ্র পথ দিয়ে অণুগুলো কিন্তু খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে। আর এই জন্য এটা বলা হচ্ছে দ্রুত প্রক্রিয়া। ব্যাপনের বেলায় গ্যাস পাত্রের ভিতরে এবং বাহিরে চাপ কিন্তু একই থাকে। অর্থাৎ এই পাত্রের ভিতরের গ্যাসের চাপ এবং পাত্রের বাইরে গ্যাসের চাপ কিন্তু একই থাকবে। আর অনুব্যাপনের ক্ষেত্রে ভিতরের চাপ থেকে বাইরের চাপ কিন্তু তোমার বেশি থাকবে। বাইরের চাপ বেশি থাকার কারণে তখন গ্যাসের অণুগুলো বাহ্যিক চাপের ফলে তোমার যে নিম্ন দিকে যে চাপ কম সেই দিকে তারা নিঃসরিত হবে। তাহলে এই মোটামুটি গেল তোমার ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য। এবার হচ্ছে ব্যাপন হার। ব্যাপন হারটা কি আমরা দেখি। স্থির তাপমাত্রায় কোনো পাত্রে সচ্ছিদ্র দেয়ালের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ গ্যাস ব্যাপিত বা নির্গত হয় তাকে গ্যাসটির ব্যাপন হার বলে। আর প্রতি সেকেন্ডে যে পরিমাণ গ্যাস, এই গ্যাসটা তোমার আয়তনে হতে পারে, শান্ত আয়তনে হয়, ভরে আমরা শান্ত নেই না, আয়তন হতে পারে। অথবা এরকম হতে পারে যে প্রতি সেকেন্ডে গ্যাস যত পরিমাণ দূরত্ব, যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকেও গ্যাসটির ব্যাপন হার বলে। অর্থাৎ আমার সময়টা হতো কিন্তু একটা একক সময়। শান্ত প্রতি সেকেন্ডে আমরা ধরি, এটা প্রতি মিনিটও হতে পারে, কিন্তু ব্যাপন বা নিঃসরণ এত দ্রুত ঘটে এই জন্য প্রতি মিনিটে আমরা হিসাব করি না, এটা আমরা প্রতি সেকেন্ডে, একক সময় বলতে আমরা প্রতি সেকেন্ডে আমরা হিসাব করি। এটা আমরা ইকুয়েশন দ্বারা আমরা কিভাবে দেখতে পাই। ব্যাপন হার হচ্ছে নির্গত গ্যাসের আয়তন বা ব্যাপিত গ্যাসের আয়তন ভাগ ব্যাপিত হওয়ার সময়। কতটুকু সময় ধরে সে ব্যাপিত হলো এবং ওই ব্যাপিত হওয়ার সময় কতটুকু গ্যাস নির্গত হলো বা ব্যাপিত হলো। বা আমরা এভাবে লিখতে পারি যে তোমার নির্গত গ্যাস কত দূরত্ব অতিক্রম করলো। তাহলে এখানে তোমার দূরত্ব হতে পারে দূরত্ব ভাগ ব্যাপনের সময়। তাহলে এইভাবে আমরা ব্যাপন হারটা আমরা বের করতে পারি। অর্থাৎ গ্যাসটা ব্যাপিত হয়ে কত দূরত্ব গেল সেই দূরত্ব ভাগ সময়, এটা দিলেও আমরা কিন্তু ব্যাপনের হার আমরা পেয়ে যাব। এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তাহলে এখন আমরা দেখব এই ব্যাপন হার সম্পর্কিত, বিভিন্ন গ্যাসের ব্যাপন হার সম্পর্কিত আমাদের গ্রাহামের একটা সূত্র আছে। এই সূত্রকে আমরা বলি গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। এটা ব্যাপনের ক্ষেত্র যেমন প্রযোজ্য, অনুব্যাপন বা নিঃসরণ ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। তাহলে সূত্রটা আজকে আমরা দেখি। এটা আবার বলা আছে তোমার মনে করি নির্দিষ্ট তাপমাত্রায় 30 সেকেন্ডে ভি মিলিলিটার আয়তনের গ্যাস ব্যাপিত হলো। তাহলে ব্যাপন হার আমরা কত পাবো। তাহলে ব্যাপন হার হচ্ছে তোমার তার নির্গত গ্যাসের আয়তন হচ্ছে ভি মিলিলিটার, ব্যাপন সময় হচ্ছে টি, তাহলে ভি ভাগ টি মিলিলিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রতি সেকেন্ডে ভি মিলিলিটার পরিমাণ গ্যাস ব্যাপিত হচ্ছে, মানে ভি ভাগ টি এই পরিমাণ গ্যাস তোমার ব্যাপিত হচ্ছে। আর যদি আমরা দূরত্ব দিয়ে করতাম তাহলে গ্যাসটির ব্যাপন হার হতো, উপরে যেহেতু দূরত্ব হয়তো এল সেন্টিমিটার হতো, নিচে হচ্ছে টি, কারণ আমাদের একক হতো এত সেন্টিমিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রতি সেকেন্ডে ওই গ্যাসটা এল ভাগ টি এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে পারত। এখন আমরা দেখবো হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। এটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। স্থির তাপমাত্রা চাপে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে ব্যস্তানুপাতিক বলতে আমরা কি বুঝি, একটা যদি বাড়ে আর একটা তোমার কমবে। অর্থাৎ গ্যাসের ঘনত্বর বর্গমূল যদি বেড়ে যায় তাহলে তার ব্যাপন হার কমবে, আর ঘনত্বের বর্গমূল যদি কমে যায় গ্যাসের ব্যাপন হার তোমার বেড়ে যাবে। কারণ যদি আমরা গাণিতিক ভাবে লিখি তাহলে কিভাবে লিখতে পারি, ধরলাম গ্যাসের ঘনত্ব হচ্ছে তোমার ডি আর তার ব্যাপন হার হচ্ছে আর, তাহলে আমরা লিখতে পারি আর প্রপোর্শনাল 1/√ডি। অর্থাৎ কোন গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলে ব্যস্তানুপাতিক। অর্থাৎ ঘনত্ব বাড়লে ব্যাপন হার কমে যাবে, ঘনত্ব কমলে ব্যাপন হার বেড়ে যাবে। এখন তুমি যদি সমানুপাতিক চিহ্নটা তুলে দাও তাহলে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক পাবো কে, তাহলে আর সমান কে 1/√ডি। এখানে কে হচ্ছে তোমার একটা সমানুপাতিক ধ্রুবক। এটা হচ্ছে ব্যাপন সূত্র।
এটার আমরা গাণিতিক ব্যাখ্যা দিব, মানে ব্যাপন হারের সাথে আমাদের অনেক কিছু সম্পর্ক আছে। এটা তো আমরা ঘনত্বের সম্পর্ক বের করলাম, এরপরে ব্যাপন হারের সাথে আণবিক ভরের সম্পর্ক বের করব, ব্যাপন হারের সাথে ব্যাপন সময়ের সম্পর্ক বের করব, ব্যাপন হারের সাথে নির্গত বা ব্যাপিত গ্যাসের আয়তনের সম্পর্ক বের করব, করে এখান থেকে বিভিন্ন ধরনের আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে গাণিতিক প্রকাশ, মনে করো তুমি দুটো গ্যাস নিলে, ধরি এ ও বি দুটি গ্যাস একটি পাত্রের একই ছিদ্র পথ দিয়ে পরিব্যাপ্ত হয়। যদি তাদের ব্যাপন হার যথাক্রমে আর এ ও আর বি হয় এবং ঘনত্ব যথাক্রমে ডি ও ডি বি হয়, তবে মনে করো আমার এখানে একটা পাত্র আছে, এখানে আমার এ গ্যাস আছে, বি গ্যাস আছে, দুটা গ্যাস আছে। আমরা এখানে মনে করো পাত্রে এখানে তোমার ছিদ্র আছে, এই ছিদ্র পথ দিয়ে এ গ্যাসও ব্যাপিত হচ্ছে, বি গ্যাসও তোমার ব্যাপিত হচ্ছে, দুটা একই সাথে ব্যাপিত হচ্ছে। মানে এ গ্যাসের ব্যাপন হার আমি ধরলাম হচ্ছে আর এ, বি গ্যাসের ব্যাপন হচ্ছে আর বি, এ গ্যাসের ঘনত্ব ডি এ, বি গ্যাসের ঘনত্ব ডি বি। তাহলে আমরা ব্যাপন সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, তাহলে এ গ্যাসের ব্যাপন হার আর এ সমান হচ্ছে এ 1/√/ডি এ, যেটা আমরা আগে দেখে আসলাম। এটা সমীকরণ নম্বর হচ্ছে 1। ঠিক একইভাবে বি গ্যাসের ব্যাপন হার আর বি কে 1/√/ডি বি, এটুকু আমরা পেলাম। এখন এই দুই গ্যাসের ব্যাপন হারে যদি আমরা তুলনা করি, কে আগে গেল কে পরে গেল, এরকম যদি আমরা একটা তুলনা করি, তার তুলনা থেকে আমরা কি দেখতে পাই, তাই সমীকরণ 1 কে তুমি সমীকরণ 2 দিয়ে ভাগ করো, সমীকরণ 1/2, তাহলে আমরা পাবো আর এ ভাগ আর বি, তোমার কে কে কেটে গেল, তাহলে 1/√ডি এর ভাগ 1/√/ডিবি, তাহলে ডিবিটা তোমার উপরে চলে গেল, ডি এ তোমার নিচে থাকলো। তাহলে এখানে আমরা বলতে পারছি যে এ গ্যাসের ব্যাপন হার তার ডি এ, অর্থাৎ এ গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, আর বি গ্যাসের ব্যাপন হার তার বি গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। যেহেতু তারা কোনাকুনি ভাবে আছে, তাহলে অবশ্যই তারা ব্যস্তানুপাতিক। তাহলে এই সম্পর্ক দিয়ে, এই সমীকরণ দিয়ে আমরা গ্যাসের ব্যাপন হার থেকে কোনো গ্যাসের ঘনত্ব বের করতে পারবো, অথবা গ্যাসের ঘনত্ব যদি দেওয়া থাকে সেখানে আমরা গ্যাসের ব্যাপন হার বের করতে পারবো। আমরা দেখবো ব্যাপন হারের সাথে আণবিক ভরের সম্পর্ক। আমরা উপরেরটা দেখলাম ব্যাপন হারের সাথে ঘনত্বের সম্পর্ক, ব্যাপন হারের সাথে আণবিক ভরের সম্পর্ক। যদি গ্যাসের আণবিক ভর এম এবং তার মোলার আয়তন ভি হয়, মোলার আয়তন কাকে বলে, এক মোলের আয়তনকে বলা হয় ভি, আর এক মোলের ভরকে বলা হয় আণবিক ভর। তাহলে আণবিক ভর যখন থাকবে তখন তার সাথে যদি আমরা আয়তনটা সম্পর্কিত করি, সে আয়তনটা অবশ্যই নিতে হবে মোলার আয়তন। আমরা তো জানি গ্যাসের ঘনত্ব সমান কি, ভর ভাগ আয়তন। এটা আমরা জানি ঘনত্ব সমান হচ্ছে ভর ভাগ আয়তন, ভর ভাগ আয়তন। তাহলে আমার গ্যাসের ভর তো দেওয়া আছে তোমার এম, আর আয়তন হচ্ছে ভি, তাহলে এ গ্যাসের ঘনত্ব হবে এ গ্যাসের আণবিক ভর ভাগ এ গ্যাসের মোলার আয়তন। একইভাবে বি গ্যাসের ঘনত্ব হবে বি গ্যাসের আণবিক ভর ভাগ বি গ্যাসের মোলার আয়তন। এখন ডি এ আর ডিবি এই দুটো মান আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। 3 নম্বর সমীকরণে এখন আমরা বসাবো। 3 নম্বর সমীকরণ হতে আমরা পাই তাহলে আর এ ভাগ আর বি, তার ডিবির জায়গায় আমরা বসালাম এম বি ভাগ ভিবি। দেখো বিটা উপরে উঠে গেছে, বিটা আসবে তোমার নিচে, নিচে হচ্ছে ডি এর জায়গা হচ্ছে এম এ ভাগ ভি এ, তাহলে ভি এটা তোমার আসবে নিচে, এটা তোমরা ঠিক করে নিও। তাহলে আমরা জানি যে একই তাপমাত্রা চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান। এটা আমরা তোমার অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা জানি যে তাপমাত্রা চাপ যদি নির্দিষ্ট থাকে, যে কোনো গ্যাসের মোলার আয়তন হয় সমান। আর ওটা যদি আদর্শ অবস্থায় হয় তাহলে যে কোনো গ্যাসের মোলার আয়তন কত হয়, 22.4 লিটার। এটা আমরা জানি। তাহলে যেহেতু আমাদের এখানে দুটা গ্যাসের ক্ষেত্রে তাহলে তাপমাত্রা এবং চাপ একই ছিল, সুতরাং দুটা গ্যাসের মোলার আয়তন হবে তোমার সমান, অর্থাৎ ভি এ সমান ভিবি, এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করতে পারি।
তাহলে এমবি ভাগ ভিবির জায়গায় লিখলাম ভি, এম এ ভাগ ভি এর জায়গায় লিখলাম ভি। তাহলে ভি ভি কেটে গেল, তাহলে আমরা পাবো হচ্ছে আর এ ভাগ আর বি সমান সমান এমবি ভাগ এম এ। তাহলে এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এ গ্যাসের ব্যাপন হার, তাহলে এ গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্ত অনুপাতে, বা বি গ্যাসের আণবিক ব্যাপন হার বি গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্ত অনুপাতে। তাহলে ব্যাপন হার আগে ছিল ঘনত্বের বর্গমূলের ব্যস্ত অনুপাতে, তাহলে ওখান থেকে আমরা দেখতে পেলাম কোন গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলেরও ব্যস্ত অনুপাতে। তার দুটো সম্পর্ক তোমার একই রকম। আমরা বলতে পারি কোন গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্ত অনুপাতে। এখন আমরা দেখব ব্যাপন হারের সাথে সময়ের সম্পর্ক, অর্থাৎ ব্যাপন সময়ের সম্পর্ক। ধরি একই ভি আয়তনের ব্যাপনের ক্ষেত্রে, ভি আয়তন পরিমাণের ব্যাপনের ক্ষেত্রে ও বি গ্যাসের ব্যাপন সময় যথাক্রমে তোমার টিএ এবং টিবি যদি হয়, মনে করো আমার এখানে তোমার এ আর বি গ্যাস আছে, দুটারই আয়তন মনে করো তোমার সমান। এ গ্যাসের আয়তন হচ্ছে ভি, বি গ্যাসের আয়তন হচ্ছে ভি। তাহলে ভি পরিমাণ গ্যাস ব্যাপিত হতে এ গ্যাসের ক্ষেত্রে তোমার সময় লাগলো মনে করো টিএ সেকেন্ড, আর ভি পরিমাণ বি গ্যাসের আয়তনের ব্যাপনের ক্ষেত্রে তোমার লাগলো হচ্ছে তোমার টিবি সেকেন্ড। তাহলে আমরা ব্যাপন হার সমান আমরা কি লিখতে পারি? তাহলে এ গ্যাসের ব্যাপন হার হচ্ছে, আমরা তো এর আগে ব্যাপন হারের যে সংজ্ঞা ছিল ওখান থেকে আমরা দেখলাম যে ব্যাপিত গ্যাসের আয়তন ভাগ হচ্ছে ব্যাপিত গ্যাসের সময়, অর্থাৎ ব্যাপন সময়। তাহলে এ গ্যাসের ব্যাপন হার হবে এ গ্যাসের ব্যাপনের পরিমাণ ভাগ এ গ্যাসের ব্যাপনের সময়, অর্থাৎ ভি ভাগ টিএ। ঠিক বি গ্যাসের ব্যাপন হার আর বি সমান হবে ভি ভাগ টিবি। তাহলে এখন তুমি যদি এরকম করো, তাহলে 5কে 6 দিয়ে যদি ভাগ করো, 5 ভাগ 6, 5কে 6টা ভাগ করলাম আর এ ভাগ আর বি, তাহলে তোমার ভি ভাগ টিএ, এটা কিন্তু উপরে উঠে গেছে, বিটা তোমার উপরে উঠে গেছে, ভি ভাগ টিএ ভি ভাগ টিবি। তাহলে তোমার যেহেতু ভি ভি কেটে গেল, তাহলে উপরে গেল টিবি, নিচে আসলো টিএ, তাহলে আর এ উপরে গেল টিবি, নিচে আসলো টিএ। তাহলে এটাও দেখো কিন্তু ব্যস্ত অনুপাতে, কোন গ্যাসের ব্যাপন হার তার ব্যাপন সময়ের ব্যস্ত অনুপাতে, আবার বি গ্যাসের ব্যাপন হার তার ব্যাপন সময় ব্যস্ত অনুপাতে। তাহলে এখন আমরা যে তিনটা সম্পর্ক দেখলাম, সেই তিনটা সম্পর্কই কিন্তু ব্যাপন হারের সাথে তার ঘনত্ব ব্যস্ত অনুপাতে, আণবিক ভর ব্যস্ত অনুপাতে, তার ব্যাপন সময় কিন্তু ব্যস্ত অনুপাতে। এখন এই তিনটা জিনিসকে যদি আমি একত্রে প্রকাশ করি, তাহলে এখন আমরা কি লিখতে পারি? সমীকরণ 3, 4 ও 7 হতে আমরা লিখতে পারি তাহলে আর এ ভাগ আর বি সমান সমান টিবি ভাগ টিএ ডিবি ভাগ ডিএ রুট পাওয়ার এমবি ভাগ এম এ। অর্থাৎ প্রত্যেকটা গ্যাসের ব্যাপন হার তার ব্যাপন সময়ের ব্যস্ত অনুপাতিক, তার ঘনত্বের বর্গমূলের ব্যস্ত অনুপাতিক, আণবিক ভরের ব্যস্ত অনুপাতিক। আবার তোমার এই ব্যাপন সময়, ঘনত্ব এবং আণবিক ভর এরা কিন্তু পরস্পরের সমানুপাতিক, কারণ টিবি উপরে, ডিবি উপরে, এমবি উপরে, তাহলে এরা নিজেরা কিন্তু হচ্ছে তোমার সমানুপাতিক, কিন্তু ব্যাপন হারের সাথে সবাই হচ্ছে তোমার ব্যস্ত অনুপাতিক। তাহলে এই সম্পর্কটা মনে রাখবে, এখান থেকে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। কারণ আমরা দেখবো ব্যাপিত গ্যাসের আয়তনের সাথে আণবিক ভরের সম্পর্ক, এটা হয়তো অঙ্ক করতে লাগবে, আয়তনের সাথে আণবিক ভরের সম্পর্ক। ধরি টি সময় ধরে ব্যাপিত দুটি গ্যাস এ ও বি এর আয়তন যথাক্রমে ভিএ এবং ভিবি। আগে আমরা ধরেছিলাম যে তোমার একই আয়তন ব্যাপিততে সময় লাগে টি আর টিবি, আর এখন আমি সময় ধরলাম টি, আর ব্যাপিত গ্যাসের আয়তন একটা হচ্ছে ভিএ, একটা হচ্ছে তোমার ভিবি। তাহলে মনে করো এখানে তোমার দুটো গ্যাস আছে, তাহলে একই টি সময়ে এ গ্যাস ব্যাপিত হচ্ছে ভি আয়তন, ভিএ মিলিলিটার হতে পারে, ভিএ সেন্টিমিটার কি হতে পারে, ভিএ লিটার হতে পারে। এবার একই সময়ে টি সময়ে বি গ্যাস ব্যাপিত হচ্ছে তোমার ভিবি, তাহলে ব্যাপন আর হবে কি? তাহলে একক সময়ে কতটুকু হবে? তাহলে ভিএ ভাগ টি ওটা হবে তোমার এ গ্যাসের ব্যাপন হার, আবার ভিবি ভাগ টি ওটা হবে তোমার বি গ্যাসের ব্যাপন হার। তাহলে এ গ্যাসের ব্যাপন হার আর এর সমান হচ্ছে ভিএ ভাগ টি, আবার বি গ্যাসের ব্যাপন হার হচ্ছে তোমার ভিবি ভাগ
টি। সমীকরণে 1/2 আর এ ভাগ আর বি সমান হচ্ছে ভি এ ভাগ টি ভিবি ভাগ টি। তার টি কেটে গেল, থাকবে আর এ ভাগ আর বি ভি এ ভাগ ভিবি। তাহলে এখানে কিন্তু হচ্ছে আবার সমানুপাতিক, অর্থাৎ কোন গ্যাসের ব্যাপন হার তার আয়তনের সমানুপাতিক। অর্থাৎ যে গ্যাসের ব্যাপন হার যত বেশি হবে সে তত বেশি তার আয়তন ব্যাপিত হবে, এটা তো স্বাভাবিক। ব্যাপন হার বেশি হলে সেই গ্যাস বেশি পরিমাণে তোমার ব্যাপিত হবে। আয়তনের সাথে ব্যাপন হার কিন্তু হচ্ছে তোমার সমানুপাতিক। আর সময়, ঘনত্ব, আণবিক সবার সাথে কিন্তু ব্যস্তানুপাতিক। এখন আমরা দেখব যে এই ব্যাপন আয়তনের সাথে তার আণবিক ভরের কি সম্পর্ক আছে। আমরা তো জানি যে আর এ ভাগ আর বি সমান সমান √/mb ভাগ ma। কারণ কোন গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখন সমীকরণ 3 এবং সমীকরণ 4 এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে আর এ ভাগ আর বি সমান হচ্ছে ভি এ ভাগ ভিবি, আবার আর এ ভাগ আর বি সমান হচ্ছে √/mb ভাগ ma। তাহলে এখন আমরা লিখতে পারি ভি এ ভাগ ভিবি সমান সমান √/mb ভাগ ma। 3 আর 4 নম্বর সমীকরণ আমরা লিখতে পারি অর্থাৎ ভি এ ভাগ ভিবি সমান সমান √/mb ভাগ ma। অর্থাৎ কোন গ্যাসের ব্যাপিত গ্যাসের আয়তন তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। বি গ্যাসের ব্যাপিত আয়তন বি গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে কোন গ্যাসের ব্যাপিত আয়তন হবে তার আণবিক ভরের বা তার ঘনত্ব যদি ধরো বা তার ব্যাপন সময় যদি ধরো, সবারই ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক বা আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এই সব সম্পর্ক থেকে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই পড়া ছিল। এর পরের দিন আমরা এই ব্যাপন সম্পর্কিত অঙ্ক করলে আমাদের ব্যাপন অংশটুকু শেষ হয়ে যাবে। তোমরা এগুলো বাসায় পড়ো, তোমাদের সম্ভবত পরীক্ষা হবে, পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ।